নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখছি বাংলার পলিটিক্সে এবং এখন সোশ্যাল মিডিয়াতে একটা নাম বারবার ট্রেন্ডিংয়ে চলছে, যে গোপাল পাঠা সে নাকি কলকাতার রক্ষাকর্তা ছিল। আর আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব, গোপাল পাঠা দ্য সেভিয়ার অফ কলকাতা। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, গোপাল পাঠা কে, কেন তাকে গোপাল পাঠা নামে ডাকা হতো, তার শৈশব কি, তার পারিবারিক জীবন কী ছিল, তার কর্মজীবন কী ছিল, এবং তাকে যে রক্ষাকর্তা বলা হয় কারণ তিনি নাকি যে হিন্দুদেরকে বাঁচিয়েছিলেন 1946-এর দাঙ্গায়, সেখানে তার কি রোল ছিল তা দেখে নেব। আর স্বাধীনতা পরবর্তী যুগ সময়ে গোপাল পাঠার শেষ জীবন সম্পর্কে দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। আমরা জানি কিছুদিনের মধ্যেই একটা নতুন সিনেমা আসছে, যে সিনেমাটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, বা রিলিজ করা হতে চলেছে কিছুদিনের মধ্যেই। দ্য বেঙ্গল ফাইলস এই সিনেমার গল্প হলো 1946 সালে কলকাতা সেই বিখ্যাত দাঙ্গা অর্থাৎ দ্য গ্রেট কলকাতা কিলিংয়ের উপর নির্ভর করে। আর এই সিনেমাতে দেখা হয়েছে এই গ্রেট কলকাতা কিলিংয়ের যিনি রক্ষাকর্তা ছিলেন সেই গোপাল পাঠার জীবনীকে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই গোপাল পাঠা বারবার বাংলার রাজনীতিতে ফিরে আসছে, বাংলার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আবার সিনেমাতেও কিন্তু ফিরে আসছে। সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। কেউ বলছে গোপাল পাঠা সত্যি কলকাতার রক্ষাকর্তা, আবার কেউ কেউ কিছু কিছু ক্ষেত্রে গোপাল পাঠাকে ক্রিটিসাইজ করছে। আজকে আমরা দেখব সেই গোপাল পাঠার ভূমিকা। তিনি সত্যিই কি কলকাতার রক্ষাকর্তা ছিলেন না ছিলেন না। এখন এই গোপাল পাঠা এরকম অড নাম কেন সেটা আমরা দেখে নেব। মেনলি গোপাল পাঠার আসল নাম ছিল গোপাল মুখার্জি, তবু তাকে গোপাল পাঠা বলে ডাকা হতো, বা সে সবার কাছে জনপ্রিয় ছিল এই গোপাল পাঠা নামে। কারণ কলকাতার বউবাজারে তার ফ্যামিলির একটি মাংসের দোকান ছিল, যে মাংসের দোকানে খুব ভালো যে খাসি মাংস এবং যে পাঁঠা মাংস পাওয়া যেত। পরবর্তী ক্ষেত্রে তিনি এই পারিবারিক মাংসের দোকানে বসেছিলেন, এবং তিনি মাংসের দোকান যখন চালাতেন তিনি কিন্তু স্থানীয় মানুষ এবং তার যারা কাস্টমার ছিল সেই কাস্টমারদের মধ্যে তিনি কিন্তু খুব জনপ্রিয় ছিলেন, এবং তার মাংসও কিন্তু একটা খুব জনপ্রিয় ছিল। তাই তার স্থানীয় মানুষ এবং তার যে কাস্টমাররা ছিল তাকে তারা ভালোবেসে গোপাল পাঠা বলে ডাকতো। এখন এই গোপাল পাঠার শৈশব জীবন আর তার পারিবারিক জীবন। গোপাল পাঠার জন্ম হয়েছিল 1913 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার 39-এর মঙ্গলা লেন রোডে। কিন্তু এই গোপাল পাঠার যে পরিবার, সে গোপাল পাঠার পরিবার পরিচিত ছিল মাংস ব্যবসায়ী হিসাবে, এবং এই গোপাল পাঠার পরিবারে কিন্তু আরও একটি পরিচয় ছিল। এই গোপাল পাঠার পরিবার কিন্তু স্বাধীনতা সংগ্রামীর পরিবার বা বিপ্লবীর পরিবার। তার কাকা ছিলেন অনুকূলচন্দ্র মুখার্জি। এই অনুকূলচন্দ্র মুখার্জি কিন্তু বাংলার একজন বীর বিপ্লবী ছিলেন। এই অনুকূলচন্দ্র মুখার্জি বাংলার আরেক বিপ্লবী এই বিপিন বিহারী গাঙ্গুলির সাথে যৌথভাবে ইংরেজদের যে রোডা কোম্পানি থেকে তিনি বন্দুক বা কার্তুজ লুট করেছিলেন, আর সেই বন্দুক তিনি দিয়েছিলেন বাঘা যতীনকে। আর এই বাঘা যতীন সেই বন্দুক দিয়েই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে বুড়িবালামের যুদ্ধ করেছিলেন। যেহেতু এই গোপাল পাঠার ফ্যামিলির সদস্য অনুকূলচন্দ্র মুখার্জি গোপনে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম করতেন, ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক কার্যকলাপ করতেন, বিপ্লবী সংগঠনের নেতা এবং একাধিক রাজনৈতিক নেতাদের কিন্তু সরাসরি যোগাযোগ ছিল এই পরিবারের সাথে। যেমন অনুশীলন সমিতির অরবিন্দ ঘোষ তার পরিবারে যেতেন, আবার কমিউনিস্ট পার্টির এম.এন. রয় তিনি এই পরিবারে গেছেন, এমনকি কংগ্রেসের সুভাষচন্দ্র বসু পর্যন্ত এই পরিবারে যাতায়াত করতেন। অর্থাৎ পরিবারের এই যে গর্বের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সরাসরি যোগ ছিল, এই বিষয়টা কিন্তু গোপাল পাঠাকে কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স করেছিল। এখন গোপাল পাঠার কর্মজীবন। প্রথমেই বলেছি তার পরিবারের বিরাট বড় মাংসের দোকান ছিল এই বউবাজারে বা কলেজ স্ট্রিটে, আর সেখানেই তিনি পরবর্তী ক্ষেত্রে এই মাংসের দোকানে বসেছিলেন, এবং তিনি ভবানীপুরেও কিন্তু একটা মাংসের দোকান
খুলেছিলেন। আর এই মাংসর দোকানে তিনি কিন্তু খুব জনপ্রিয়তার সাথে মাংস বিক্রি করতেন। তার মাংস দোকান কিন্তু স্থানীয় লোক এবং তার কাস্টমারদের কাছে একটা বিরাট বড় ব্র্যান্ডিং হয়ে গেছিল, এবং প্রতিদিন তার মাংসর দোকানে কিন্তু লম্বা লম্বা লাইন পড়তো ভালো মাংস কেনার জন্য। এবং তিনি নিজে কিন্তু মা কালীর উপাসক ছিলেন। প্রতিদিন তিনি মা কালীর পুজো দিয়ে দোকান খুলতেন, এবং কালী পুজোর সময় তিনি তার নিজের দোকানে কালী পুজো শুরু করেছিলেন, এবং স্থানীয় মানুষকে, স্থানীয় কাস্টমারকে, স্থানীয় লোকজনকে তিনি ঐক্যবদ্ধ করতেন এই কালী পুজোকে কেন্দ্র করে। এবং এই কালী পুজোর দিন তিনি স্থানীয় মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করতেন, এবং তার যে সমস্ত সঙ্গীরা ছিল তারা কিন্তু লাঠি খেলা করত বা অন্যান্য ক্রীড়া প্রদর্শনী করত, যাতে মানুষকে ঐক্যবদ্ধ করা যায়। তার বিপ্লবী কাকা অনুকূল চন্দ্রের মৃত্যুর পর তিনি স্থানীয় তার পরিচিতদের নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনের নাম হচ্ছে অনুকূল স্মৃতি সংঘ। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু একটি বড় সংগঠন তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে ভারতীয় জাতীয় বাহিনী। এই ভারতীয় জাতীয় বাহিনীর আসল উদ্দেশ্য ছিল সোশ্যাল ওয়ার্কের কাজ করা, অর্থাৎ সামাজিক কার্যকলাপ করা, তার সাথে রাজনৈতিক আলোচনা করা। আর এই যে ভারতীয় জাতীয় বাহিনী, তার সদস্যরা মেনলি ছিল হিন্দু, শিখ, আবার হিন্দুদের মধ্যে বেশি ছিল গোয়ালা সম্প্রদায়ের মানুষ। আর এই যে সংগঠন, এই সংগঠন যদিও ছোট সংগঠন ছিল, কিন্তু অনেক মানুষের কিন্তু গোপনে গোপনে এই সংগঠনের সাথে পরিচয় ছিল। আর হিন্দু মহাসভার নেতা এই শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এই সংগঠনকে একাধিকবার সমর্থন করেছিলেন। কিন্তু গোপাল পাঠা বা গোপাল পাঠার এই সংগঠন কখনোই কিন্তু ডাইরেক্টলি হিন্দু মহাসভা এবং আরএসএসের সাথে যুক্ত ছিল না, বরং এই গোপাল পাঠা সবসময় কংগ্রেসের সাপোর্টার ছিলেন। তিনি নেতাজির আদর্শ মেনে চলতেন, এবং তার সাথে একাধিক কংগ্রেসের নেতার কিন্তু খুব ভালো যোগাযোগ ছিল, যেমন বিধানচন্দ্র রায়। এই বিধানচন্দ্র রায় ছিলেন এই গোপাল পাঠার প্রতিবেশী, একই পাড়ায় তারা থাকতেন, সেই সূত্রে দুজনের মধ্যে কিন্তু খুব পরিচিতি ছিল। এবং এই গোপাল পাঠার মাংসের দোকানে অনেক মুসলিম কাস্টমার ছিল, এবং তার বন্ধুবৃত্তে অনেক মুসলিম মানুষও কিন্তু ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় ব্রিটিশ আর্মির সাথে অনেক আমেরিকান আর্মি এসে উপস্থিত হয়েছিল, কারণ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড আর আমেরিকা একসাথে ছিল। আর এই ব্রিটিশ আর্মি আর আমেরিকান আর্মির সাথে কোথাও না কোথাও একটা ভালো সম্পর্ক হয়েছিল এই গোপাল পাঠার, কারণ এই মাংসের দোকানের থ্রু দিয়ে। আর সেই আমেরিকান আর্মির থেকেই তিনি কিন্তু অনেক বেআইনি অস্ত্র জোগাড় করেছিলেন, সে ছুরি, বড়লম, কাস্তে, কাটারি, এমনকি বন্দুক পর্যন্ত। তিনি যে শুধুমাত্র শিখ আর গোয়ালা সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই সংগঠন তলে তলে বাড়াচ্ছিলেন তা নয়, এই সংগঠনের থ্রু কাছাকাছি অনেক বিহারি, মারোয়ারি, এমনকি নেপালি মানুষও যোগাযোগ শুরু করেছিল। তিনি গোপনে এই সংগঠন চালাতেন, এবং ওই যে তিনি অস্ত্রগুলি পেয়েছিলেন, সেই অস্ত্রগুলি তিনি তার যে সদস্যদেরকে বিতরণ করেছিলেন, এবং অস্ত্র প্রশিক্ষণও তিনি দিতেন। এই গোপাল পাঠা তার এই সংগঠনকে নিয়ে 1942 সালে গান্ধীজি যে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, সেই ভারত ছাড়ো আন্দোলনে তিনি যোগদান করেছিলেন। এমনকি 1943 সালে বাংলাতে যে বিরাট দুর্ভিক্ষ বা মহামারী হয়েছিল, সেই দুর্ভিক্ষ বা মন্বন্তরে তিনি সাধারণ মানুষকে খাবার বা ওষুধ দিয়ে সাহায্য করেছিলেন। এখন 1946-এর সেই মহাদাঙ্গায় গোপাল পাঠার কী ভূমিকা ছিল? সালটা 1946, ঠিক ভারত স্বাধীনতা হওয়ার আগে। এই ভারত স্বাধীনতার হওয়ার আগে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাবে অনড় ছিল, এবং এই 1946 সালে 16ই আগস্ট মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেয় পৃথক পাকিস্তান দেশের জন্য। আর তখন বাংলায় চলছে মুসলিম লীগের সরকার, হেড হচ্ছেন সোহরাওয়ার্দী। আর সেই দিনই কলকাতায় মুসলিম লীগের সরাসরি মদতে বিরাট বড় দাঙ্গা লেগে যায়, যেখানে অসংখ্য হিন্দু মানুষকে হত্যা করা হয়, প্রায় 10,000-এর মতো হিন্দু মানুষকে হত্যা করা হয়। আর এই দাঙ্গা এমনভাবে সারা কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছিল যে পুলিশ, আর্মি, ব্রিটিশ, কংগ্রেস, লেফট পার্টি, হিন্দু মহাসভা কেউই কিন্তু এই দাঙ্গা কোনো মতে বন্ধ করতে পারছিল না। দোকান পুড়ছিল, বাড়ি পুড়ছিল, অনেক মানুষের কিন্তু প্রাণ যাচ্ছিল, পুরো কলকাতা ধ্বংসের লীলা দেখা দিয়েছিল, এবং কারফিউ জারি করেও এই দাঙ্গা বন্ধ করা যায়নি। তখন মাঠে নেমেছিল এই গোপাল পাঠা আর তার সংগঠন। গোপাল পাঠা ওই যে অস্ত্র পেয়েছিল, সেই অস্ত্রকে নিয়ে প্রায় 1000-এর কাছাকাছি শিখ ও হিন্দুদেরকে নিয়ে তিনি মুসলিম লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। মুসলিম লীগ যেভাবে দাঙ্গা করছে তিনি তার পাল্টা দিতে শুরু করেছিলেন। আর এই মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিরোধের ফলেই মুসলিম লীগ বাধ্য হয়েছিল এই দাঙ্গা বন্ধ করতে। এরপরে যখন দাঙ্গা বন্ধ হয়েছিল, তখন
যারা গোপাল পাঠার ভূমিকা জানতে পেরেছিল তারা কিন্তু গোপাল পাঠাকে প্রশংসা করেছিল এবং অনেকে বলতে শুরু করেছিল যে গোপাল পাঠা কলকাতার রক্ষাকর্তা। শুধু মুসলিম লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই নয়, এই দাঙ্গার সময় গোপাল পাঠার পরিবার তাদের ফ্যামিলিতে একাধিক পরিচিত বা বন্ধুবৃত্তে থাকা মুসলিম ফ্যামিলিকে নিরাপদ আশ্রয় দিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য। আর সেই কাজের জন্যই কিন্তু গোপাল পাঠা বারবার ফিরে এসছে তার এই বীরত্বের জন্য। এখন স্বাধীনতা পরবর্তী সময়ে গোপাল পাঠার জীবন, দাঙ্গার রেস যখন মিটে যায়, দেশ ভাগ হয়ে যায়, ভারত স্বাধীনতা পায়। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে গোপাল পাঠার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা হয়, কারণ এই গোপাল পাঠা তার যে বন্ধু বা পরিচিতদেরকে বা সদস্যদেরকে যে অস্ত্র তিনি দিয়েছিলেন সে অস্ত্র তিনি উদ্ধার করতে পারেননি, আর তারা সেই অস্ত্রকে ভর করে একাধিক অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে কলকাতায়। কলকাতায় খুন, রাহাজানি, ডাকাতি এই সমস্ত কিন্তু একাধিক ঘটনা ঘটিয়েছে তার ওই সদস্যরা, যাদের সঙ্গে কিন্তু তখন আর গোপাল পাঠার সরাসরি যোগাযোগ অতটা ছিল না। এমন সমস্ত বড় বড় ঘটনা ঘটেছে, যেমন যেমন মিল চুরি, ব্যাংক চুরি, এমনকি সোনার দোকানে চুরি। আর এই সমস্ত মামলাতে গোপাল পাঠার নাম জড়ায় এবং গোপাল পাঠাকে একাধিকবার অ্যারেস্ট করে পুলিশ, কিন্তু তিনি কিন্তু সহজে মুক্তি পেয়ে যান, কারণ তার কিন্তু সরাসরি এখানে যোগ ছিল না, তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। সবথেকে বড় কথা, তার সাথে যোগাযোগ ছিল কংগ্রেসের বড় বড় নেতার। তিনি কিন্তু কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বিশেষ করে বিধানচন্দ্র রায়, প্রতুল ঘোষের সঙ্গে তার কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি কংগ্রেসের একজন ওয়ার্কার হিসাবে এই বিধানচন্দ্র রায়ের হয়ে অনেক কাজ করেছেন। বিধানচন্দ্র অফিসে বাড়িতে তিনি গার্ড দিতেন, বিধানচন্দ্র রায়ের হয়ে তিনি ভোট করাতেন, মিটিং মিছিল তিনি করাতেন। কংগ্রেসের বিরুদ্ধে যখন বামপন্থী আন্দোলন বা নকশাল আন্দোলন গর্জে উঠছে, এই বামপন্থী বা নকশালদের বিরুদ্ধেও কিন্তু তিনি কংগ্রেসের হয়ে একাধিক কাজ করেছেন। তাই তিনি নকশালদের টার্গেট হয়ে গেছিলেন এবং তিনি যখন জানতে পেরেছেন যে নকশালরা তাকে টার্গেট করেছে, তখন তিনি কিন্তু এই রাজনৈতিক কার্যকলাপ ছেড়ে দিয়েছিলেন এবং তিনি মূলধারা রাজনীতি থেকে পুরোপুরি সরে গিয়েছিলেন। নিজের এলাকায় থাকতেন, বাইরে অতটা যেতেন না এবং সামাজিক কার্যকলাপ করার জন্য তিনি আরও একটা সংগঠন খুলেছিলেন, যেটা হচ্ছে ন্যাশনাল রিলিফ সেন্টার ফর ডেস্টিটিউট। সেখান থেকে তিনি গরিব মানুষকে সাহায্য করতেন, দাতব্য চিকিৎসা পর্যন্ত করাতেন। যখন বয়সের ভারে যিনি যখন মুহ্যমান হয়ে গেছেন, তখন তিনি বাড়িতেই থাকতেন এবং 91 বছর বয়সে 2005 সালে তার মৃত্যু ঘটে কলকাতায়। এই গোপাল পাঠার নাম শিরোনামে এসছে 2014 সাল থেকে। একাধিক হিন্দুত্ববাদী সংগঠন তার নাম বারবার ফিরিয়ে এনেছে কলকাতার রক্ষাকর্তা বা হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে এবং 2014 সালে তার জন্মের 100 বছর পালন করা হয়েছিল। যদিও তার পরিবারের পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম বারবার সেটিকে ক্রিটিসাইজ করেছে। তারা বলেছেন যে গোপাল পাঠা কখনোই সাম্প্রদায়িক ছিলেন না, গোপাল পাঠা সমাজের কাজ করেছেন, তিনি সোশ্যাল ওয়ার্কার ছিলেন, তাই তাকে একতরফা সাম্প্রদায়িক হিসাবে দাগিয়ে দেওয়া তারা মেনে নিতে পারেন না। এই হলো গোপাল পাঠার জীবনী, গোপাল পাঠার ভূমিকা। এর ফলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে গোপাল পাঠার কৃতিত্ব সত্যিই তিনি কলকাতার রক্ষাকর্তা ছিলেন কিনা। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।